নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবী রচিত লজ্জা শরম গল্পটি পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প লজ্জা শরম। বেলা চড়তে না চড়তে রোদ এমন চড়ে উঠেছে যে মা বসুমতী তেতে আগুন। বাতাস বইছে যেন আগুনের হলকা ছড়িয়ে। আকাশটা যেন একখানা ঝকঝকে ইস্পাতের পাতের মতো জ্বলছে। তার কোথাও কোনোখানে মেঘের ছিটে তো দূরস্থান, একটু ঘোলাটে ছায়া পর্যন্ত নেই। অথচ আষাঢ়েরও অর্ধেক যায়। এবারও খরা হবে, ভবিষ্যৎবাণী করছে কেউ কেউ। পুকুরের জল নেমে যাচ্ছে হুহু করে। বাঁধানো ঘাটের শেষ তলানি সিঁড়িটা পর্যন্ত এবড়ো থেবড়ো ইটের সঞ্চয় নিয়ে জেগে উঠেছে, যেন কঙ্কালের হাড় পাঁজরা। এই ঘাটে নেমেই ঘোড়া ঠুকে ঠুকে জল নিচ্ছিল নন্দগড়াইয়ের বউ। বড় ঘোড়াটা ডুবছে না, তাই মেলার বাজারে কেনা হালকা পাতলা শখের ছোট ঘোড়াটাকে ডুবিয়ে ডুবিয়ে বড়টাকে ভরে তুলছিল। কেশবের বিধবা বোনটা এসে দাঁড়ালো ঘটি গামছা নিয়ে। কেশবের বোন কট্টর বিধবা। তার রান্না খাওয়া এই ঘাটের জলে চলে না। রোজ এক ঘড়া করে গঙ্গা জল আসে তার জন্যে। ঠিকেদার কেশবের অধীনে লোকজন খাটে বিস্তর, নানা ধরনের লোক। তাদেরই কাউকে দিয়ে জলটা আনিয়ে দেয় কেশব। গঙ্গার ধারেই তো রবারের কারখানা বসছে। কারখানা বাড়িটা বানাবার কাজের ঠিকাদারি পেয়েছে কেশব। তা বিধবা বোনটাকে কেশব খুবই পূজ্যি করে বলতে হবে। এত কে করে? গরবিনী বিধুমুখীর তাই এই পচা ঘাট থেকে জল ভরবার দায় নেই। আশা শুধু চানের জন্যে, তাও নিত্য স্নানটুকুই। যোগে জাগে পালে পার্বণে বিধবা বোনকে গঙ্গা স্নানের সুযোগ সুবিধেও করে দেয় কেশব। হয়তো মাল বওয়া গরুর গাড়িতে চাপিয়ে, হয়তোবা রীতিমতো পয়সা খরচা করে সাইকেল রিক্সা চাপিয়ে। অথচ সংসারে বিধুমুখী নাকি ভাজের মাথায় পা দিয়ে হাঁটে। নিজের শুদ্ধাচারের রান্নাটুকু করে নেওয়া বাদে কুটো ভেঙে দুটো করে না। সারাক্ষণ পাড়ায় টহল দিয়ে বেরিয়ে দুনিয়ার খবর সংগ্রহ করে বেড়ানোই তার কাজ। বিশুদ্ধতা হানির ভয়ে বিধুমুখী উদয়াস্ত তসরের কাপড় সেমিজ পরে বেড়ায়। কাজেই তার গতিবিধি অবাধ। সে নিত্য সকালে ঘনশ্যামের স্টেশনারি দোকানে গিয়ে খবরের কাগজ শুনে আসে। সন্ধ্যায় লাইব্রেরি ঘরের দরজায় ঢুঁ দিয়ে ডেলি প্যাসেঞ্জার বাবুদের মারফত কলকাতার খবর শুনে আসে। বিডিও অফিসের জোয়ারদার বাবুর কাছে বসে দেশের ধান চালের, চাষবাসের আর উন্নতির অবস্থা ব্যবস্থার কথা শুনে আসে। আরও একটা সোর্স আছে তার খবর জানবার। সেটি হচ্ছে কেশব ঠিকেদারের অ্যাসিস্ট্যান্ট নেপাল। নেপালকে তো প্রায় রোজ একবার করে আসতেই হয় কেশবের কাছে। সকালবেলা এসে নির্দেশনামা নিয়ে গিয়ে কাজে লাগে। কেশব একেবারে খেয়ে দিয়ে বেলায় যায়। তা নেপালের ওই সকালবেলার প্রাতরাশটি এ বাড়িতে বাঁধা। বৌদির হাতের চা আর বিধুদির হেসেল থেকে ছুঁড়ে মারা বেগুনি কি কুমড়ো ফুলের বড়া, কলাই ডালের ফুলুরি কি পোস্তর চাপড়ি, তার কাছে নাকি অমৃত সমান। কেশবের কাছেও প্রশ্রয় আছে তার। কেশবই একসঙ্গে বসে খেতে খেতে হাঁক পাড়ে, কই গো, নেপালকে আর এক গেলাস চা দাও না, এখন খাটতে যাবে। ইধু, তোর রেখে যদি আর দুখানা বড়া বাড়তি হয় তো ইদিকে ছুঁড়ে মার।
নেপাল বলে, না না আপনি খান। কেশব বলে, আমার যদি হজম হতো তাহলে কি আর তোমায় সারতাম ব্রাদার? মনে মনে বলে, দাদন দিয়ে রাখছি, এখন ব্রাদার বলছি, এরপর সানিল ল বলবো। কেশবের সবেধন নীলমণি মেয়েটা এখন গোকুলে বাড়ছে, তাই গোপন ইচ্ছেটি কারো কাছে ফাঁস করে না কেশব। শুধু বউকে আর বোনকে বলে, ছেলেটা খুব কাজের আর বিশ্বাসী, ওকে একটু তোয়াজে রাখা ভালো। তা বউ মাথায় কাপড় টেনে ওই ঠক করে এক গিলাস চা বসিয়ে দিয়ে যাওয়া ছাড়া আর কিছু না জানলেও বিধুমুখী বিধি মতেই তোয়াজ করতে জানে, করেও। তাই বিধুদির রান্নাঘরের দাওয়ার নিচে দাঁড়িয়ে নেপালের গল্প আর ফুরোয় না। কেশব একবার তাড়া দেয়, অ বিধু, তোর গপ্প থামা, ওর কাজের বেলা বয়ে যাচ্ছে। বিধু ভ্রুভঙ্গি করে বলে, আমি গপ্প করছি না ন্যাপলা গপ্প করছে? তারপর হেসে বলে, বেলা হবে না, সাইকেল যা চালায় তোমার অ্যাসিস্ট্যান্ট সে তো সাইক্লোনের বেগে। নেপাল তাড়াতাড়ি বিধুমুখীর গঙ্গা জলের খালি ঘোড়াটা সাইকেলের পিছনে বেঁধে নিয়ে তীর বেগে বেরিয়ে যায়। কাল সকালে আসবার সময় ভরে নিয়ে আসবে, এই ব্যবস্থা। আসা মাত্রই জলটা ঘরের বড় ঘড়ায় ঢেলে নেয় বিধু। পাড়ার কিছু অনুগতজনকে প্রয়োজন মতো গঙ্গা জল সাপ্লাই করে তাদের মাথা কিনে রাখে। নন্দগড়াইয়ের বউ তেমনি একজন মাথাবিকোনো পড়শি বিধুমুখীর, তাই ওকে ঘাটে আসতে দেখেই তটস্থর ভঙ্গিতে বলে, ঠাকুরঝির যে আজ দেরি। বিধুমুখী তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, সকালবেলায় যে দাদার সেই পাপ এসে জোটে, তাকে বিদায় না করে তো বেরোতে পারি নে। এখন গুচ্ছির কলাই ডালের ফুলুরি গিলিয়ে তবে এলাম। গড়াইয়ের বউ পায়ে গড়ানোর সুরে বলে, ধন্যি বাবা, এত পারো, তাও নিষ্পরের জন্যে। বিধুমুখী হাতে পায়ে তেল ডলতে ডলতে বলে, নিষ্পরের জন্যে খাটতে আমার ভারী দায় পড়েছে গড়াই বউ, করি সদর ভাইয়ের জন্যেই। বউ তো অকর্মার ঢেঁকি, আর দাদার ওই চায়ের সঙ্গে যত ভাজাভুজিতেই মন। আগে তো ওইসব দিয়েই পেট মোটা করে ব্রেকফাস্ট সেরে কাজে বেরোতো, এখন আর পেটে সয় না, তাই পাউরুটি খেয়ে মরতে হয়। ওই মুখ রুচি করতে দু একখানা। তা কপাল গুনে নেপাল মিলেছে, ও ছোঁড়াও ভাজাভুজির জম, তাই দাদার এত পছন্দ। গড়াই বউয়ের জল ভরা হয়ে গেছে, কাঁখে ঘরা, তবু দাঁড়িয়ে থাকে। বিধুমুখীর নাওয়া না হতেই চলে যাওয়া, সেটা অসহ্য। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নাওয়া দেখতে দেখতে বলে, ঠাকুরঝির গড়নখানা দিয়েছিল বটে ভগবান, মুনির মন টলে, হ্যাম লক্ষ্মী ছাড়ি মরণ। আহ্লাদে আহ্লাদে গলায় রাগ দেখায় বিধুমুখী, তোদের মুখে ও ছাড়া আর কথা নেই। একবেলা গঙ্গা জলে হবিষ্যি গিলে গিলেও তো পোড়া গতরকে টসকাতে পারিনে। বিধুমুখীর কেবলমাত্র একবেলা গঙ্গা জলে হবিষ্যি গেলার অন্তরালবর্তী রহস্য পাড়ার কারো অজানা নয়। কেশবের ঘরের দুধেলা গাইটার উপসত্ত্বের অধিকাংশই যে নিরিমিষ ঘরে চালান হয়, আর সকালের ওই ভাজাভুজির অধিকাংশই কৌটোয় ভর্তি হয়ে শিকে তোলা হয়ে যায়। তা কেশবের হাবাগোবা বউটার মারফতই সকলের গোচরে পৌঁছে গেছে, কিন্তু কেশবের বোনকে ঘাঁটাবার সাহস কারো নেই। শুধু গঙ্গাজলই নয়, অসময়ে টাকা কড়িও সাপ্লাই করে সে। সুদটা একটু চড়া,
কিন্তু তাতে কিছু এসে যায় না। ঘরে ঘরে বৌঝিরা স্বামী পুত্তুরকে লুকিয়ে কি মহাজনের কাছে দৌড়বে সুদ কমের আশায়? বিধুমুখীর নিটোল গঠনভঙ্গিমা দেখতে দেখতেই বোধহয় আর একটা বিপরীত ছবি মনে পড়ে যায় নন্দর বউয়ের। তাই হঠাৎ বলে ওঠে, তুমি তো বিশ্বভুবনের সব খবরই রাখো ঠাকুরজি। পা কাটা বাঞ্ছার সুটকি বউটা কাল থেকে বিডি অফিসের ধারে কাছে অমন আগুন খাগির মতন ঘুরে মরছে কেন বলো তো? কেষ্ট বলছিল বিডির পিয়ন নাকি কি চাই জিজ্ঞেস করেছেন, তাকে রাস্তা থেকে ইঁট তুলে মারতে গেছিল। ওদিকে বাঞ্ছা নাকি ঘরে পড়ে চেল্লাচ্ছে, কাল থেকে খাওয়া জোটেনি, ঘরে হাঁড়ি চড়েনি। ব্যাপারটা কি? গরমের তাতে খেপে গেল নাকি ছুরি? বিধুমুখী অবজ্ঞায় মুখ বাঁকিয়ে বলে, মরুনি। নন্দর বউ বোঝে প্রশ্নের উত্তর আছে বিধুমুখীর। এটা বিধুমুখীর আস্তে আস্তে ভাঙার একটা চাল। তাই দরকারের অধিক আগ্রহ দেখিয়ে বলে, জানো তাহলে বরের সঙ্গে কোঁদল করে জব্দ করে রেখেছে বুঝি? আহা, পা খোঁড়া মনীষী, কি শাস্তি! বরের সঙ্গে কোঁদল নয়, বিধুমুখী মুখ বাঁকিয়ে বলে, রঙ্গিনী কোঁদল করতে গেছিলেন বিডিওর জোয়ারদারের সঙ্গে। ও মা, আমি কোথায় যাব? গালে হাত দেয় নন্দর বউ। জোয়ারদার বাবুর সঙ্গে কোঁদল করতে গেছিল পা কাটা বাঞ্ছার বউ? বাঞ্ছারামের নাম এখন এই বিশেষণটার সঙ্গে এমন যুক্ত হয়ে গেছে যে পা কাটা বাঞ্ছা ছাড়া শুধু বাঞ্ছা আর বলে না কেউ। তা না বলুক, বাঞ্ছারামও একদা ওই বিডিও অফিসেরই একজন পিয়ন ছিল। ফাইল বগলে নিয়ে মদগব চালে জোয়ারদারের আগের অফিসার চক্রবর্তী বাবুর সাথে সাথে ঘুরে বেড়াত। এখন যেমন মদন দাস যায়। মদন দাস ইঁট খেতে খেতে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। ভাগ্যচক্রে এখন বাঞ্ছারাম পা দুটো হারিয়ে ঘরে পড়ে। অফিসের বাগানের মাটি কোপাতে কোপাতে পায়ের ওপর কোদালের কোপ। ছোট লোকের মরণ। সেই পায়ে শুধু একটু রেড়ির তেলে ভেজার ন্যাকড়া বেঁধে ছিষ্টি কাজ করা। করতে করতে পা পেকে পচে যাকে বলে গ্যাংগ্রিন। অতঃপর আর কি? 2 মাস হাসপাতালে থেকে হাঁটুর নিচে থেকে বাদ দিয়ে ঘরে ফিরে এসে পড়ে পড়ে মাথা খোঁড়া। সেই তো হাসপাতালে যেতেই হলো। আগে যদি যেতিস এমনটা হতো? হতভাগা বলে বটে নাকি প্রথমেই গিয়েছিল সদর হাসপাতালে, তাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছিল। আরে বাবা, খেদিয়ে তো দেবেই, দূর দূর করেই তো খেদিয়ে দেয়। কোনো হাসপাতালে আবার তোদের মতন হতভাগা দরিদ্রে দাতব্য রুগীকে জামাইয়া ধরে এসো হে, বসো হে, ভাত খাও হে করে, তা সেই দূর দূরটা মেনে নিয়ে মান করে চলে এলে চলবে? হাতে পায়ে পড়বি, কাকুতি মিনতি করবি, সাধ্যমতো এদিক ওদিক কিছু পয়সা করি ছাড়বি, তবে না ঢুকতে পারবি। তা নয়, বাবু কিনা আর দাঁড়িয়ে থাকতে নাড়ছি, জ্বর এসে গেল বলে ঠিকরে চলে এলেন। হলো তো, পেলে তো তেজের ফল। হ্যাঁ, এই সবই বলেছে সবাই তখন বাঞ্ছাকে, কিন্তু সে তো অনেক দিনের কথা। সে যাবৎ ওই হতভাগা পা কাটা বাঞ্ছা হামা দিয়ে দিয়ে ঘরের দাওয়ায় এসে বসে সেখানেই নাওয়া খাওয়া করে, আবার হাঁটু ঘষতে ঘষতে ঘরে গিয়ে চাটাই পাতা বিছানাটায় শুয়ে পড়ে। সরকারি অফিসের নিয়ম কানুনে কর্মরত অবস্থায় অ্যাক্সিডেন্ট হওয়ায়
কিছু কিছু পেনশন পায়, তাই কিছুটা চলে, যৎসামান্যই অবশ্য। তা যেমন দান তেমন দক্ষিণা, যেমন বিয়ে তেমন আলপনা, যেমন চাকরি তার তেমনি পেনশন। তবু নেই মামার জায়গায় কানা মামা, তার সঙ্গে বউটার উদয়াস্ত হাড়ভাঙা খাটুনির রোজগারটা যোগ হয়, এই ভালো। তা উদয়াস্ত বললেও ঠিক বলা হয় না। উদয়ের অনেক আগেই উঠে পড়ে বাঞ্ছার বউ, আর অস্তের অনেক পরে তবে একটু গা ছড়ায়। সদা সর্বদাই লোকের চোখে পড়ে পা কাটা বাঞ্ছার হাড্ডিসার বউটা কি না কি কাজ করে বেড়াচ্ছে। ঘাটে দেখো লোকের বাড়ির বাসন মাজছে, খাড় কাটছে। মাঠে দেখো ঘুরে ঘুরে গোবর কুড়োচ্ছে, ঘুঁটে দিচ্ছে। কাদের যেন কাঠ কাটছে, কাদের যেন জল বইছে। আর তারই ফাঁকে ফাঁকে নিজের সংসারের জন্যে রসদ সংগ্রহ করছে। কোথায় বেওয়ারিশ কচু, ঘেঁচু, ডুমুর, কাঁকুর আপন সুখে বাড়ছে, কোথায় পুকুর ধার আলো করে শুশুনি কলমি লক লক করছে। বাঞ্ছার বউয়ের নজর ঠিক সেখানে। বাঞ্ছার বউ মানেই 7 জন্ম তেল না পড়া নারকেল ছোবড়ার মতো লালচে লালচে রুক্ষু রুক্ষু নুড়ো বাঁধা চুল, খড়ি ওঠা আর শিরা ওঠা হাত পা, ছেঁড়া কুটি কুটি একখানা শাড়ির ভগ্নাংশ যাতা করে অঙ্গে জড়ানো, এবং ঘাড়ে কাঁখে কি কোঁচড়ে ওই সংগ্রহ ভার। এই বাঞ্ছার বউ। মেয়েটার অবশ্যই কোনো কালে একটা নাম ছিল, কিন্তু তা নিয়ে কে মাথা ঘামাচ্ছে? গ্রামে ঘরে শ্বশুরবাড়ির বউদের কারিবার নামটা চালু থাকে, বড় বড় লোকের বাড়িতেই থাকে না। তা বাঞ্ছারামের মতো হতভাগার বউয়ের আগে উল্লেখ করা হতো শুধুই বাঞ্ছার বউ বলে, অতঃপর পা কাটা বাঞ্ছার বউ। অর্থাৎ আগে দেখলে শুধুই দুঃখী বলে বোঝা যেত, এখন বোঝা যায় হাড় দুঃখী বলে। তবু এত দুঃখের মধ্যেও আগুন খাগির মূর্তি নিয়ে কবে ঘুরে বেরিয়েছে বাঞ্ছার বউ? আর ওই বিডিও অফিসের ধারে কাছেই বা কেন? আর কেন? সব জান্তা বিধুমুখী গামছা ঝাড়া দিয়ে তেল চকচকে চুলের গোছা মুছতে মুছতে বলে, আর কেন? পা গেছে বলে গভর্নমেন্ট থেকে যে মাসোহারা দেয় বাঞ্ছাকে, দৈব গতিকে তাই বুঝি 2 মাস বাকি পড়েছে। তার জন্যে মুখ পোড়া বাঞ্ছা 2 বেলা জোয়ারদার বাবুর কাছে তাগাদা পাঠাচ্ছে, দেখো আক্কেল। গভর্নমেন্ট থেকে বাকি ফেলে রেখেছে, তা জোয়ারদার কি করবে? তবু খুব নাকি দয়ার শরীর মানুষটার, তাই নিজে বাড়ি বয়ে গিয়ে বাঞ্ছাকে বলে এসেছিল, সঙ্গে তো টাকা নেই, সন্ধ্যের পর একবার যাস দিকি, দেখি কতটা কি করতে পারি। তা বাঞ্ছার তো আর সে ক্ষমতা নেই। হ্যাঁ, হতভাগার যে সে ক্ষমতা নেই সেটা তো সকলেই জানে। সব জান্তা বিধুমুখী হয়তো আরও বেশি জানে। জানে আর কোনো ক্ষমতা না থাকলেও সংসারে আরও একটা খাওয়ার মুখ বাড়াবার ক্ষমতা রাখে বাঞ্ছারাম দাস, এবং সেই ক্ষমতার প্রকাশে বাঞ্ছার বউ বরকে বলেছে, এরপর একবেলাও জুটবে নি, তা খেয়াল রেখো। কিন্তু এ কথা কি জানে বিধুমুখী? দয়ার শরীর জোয়ারদার বাবুও এক নজরে বাঞ্ছার বউয়ের দিকে তাকিয়ে ওই কথাই শুনিয়ে দিয়েছিল। বউটা তো বেড়ার দরজাটা খুলে দিয়েই তার খাটো কাপড়ের ছেঁড়া আঁচলটুকু টেনে টুনে লজ্জা নিবারণ করবার চেষ্টা করতে করতে প্রায় ছুটেই পালিয়েছিল। তবু জোয়ারদার গলা খাঁকারি দিয়ে দাওয়ায় উঠে
বাঞ্ছাকে ডেকে বলেছিল, কিরে বাঞ্ছা, বলি ওই ছোঁড়াটা কে রে, যাকে দিয়ে তাগাদা পাঠিয়ে পাঠিয়ে আমার মাথার চুল খেয়ে ফেলছিস? আধখানা শরীর ঘষতে এসে বাঞ্ছা মাটিতে মাথা ঠেকিয়ে সেই মাটির ধুলো জিভে চেটে হাঁ করে উঠেছিল। হ্যাঁ গে, মাথার চুল? কি যে বলেন! জোর হাসতে মাপ চাইছি বাবু, আপনাকে ত্যাগ তো করতে ইচ্ছে ছিল না আমার, কিন্তু কি করব, পেটের জ্বালা যে কত জ্বালা। জোয়ারদারের মুখটা ব্যঙ্গে কুঁচকে গিয়েছিল। তবু তো জ্বালার ওপর জ্বালা বাড়াতে ছাড়ছিস না। দেশের যত ধান চাল তো এই তোরা ছোট লোকরাই বিনশ্বতি করে চলেছিস। যাদের ঘরে মা লক্ষ্মীর আমাপা ভাঁড়ার, তাদের ঘরে একটা বই দুটো দেখি না, আর তোদের মতন এই হা ভাতে হা ঘরে লক্ষ্মী ছাড়াদের ঘরেই খাওয়ার মুখের গুনতি নেই, বেড়েই চলেছে। বলা বাহুল্য বাঞ্ছা হেঁট মুন্ডে এ অপবাদ সহ্য করে নিয়েছিল। বিধুমুখীর কি জানা আছে এরপর জোয়ারদার বাবু কিরকম শেয়ালের হাসি হেসে বলেছিল, সে যাক, তোর সংসার তুই বাড়াবি, দুবেলার বদলে একবেলা খাবি, সে হচ্ছে তোর বিজনেস। তবে এই বলে রাখছি, তোর এই আহ্লাদের অ্যালাউন্স এবার বন্ধ হবে। গভর্নমেন্টের টাকা এত সস্তা নয় যে তোদের মতন অকাল কুষ্মাণ্ডদের বসিয়ে খাওয়াবে। বলি, পা দুটোই নয় গেছে, হাত দুটো তো যায়নি, আর হাতই হচ্ছে কাজের অস্তর। বাঞ্ছা কাতর বদনে বলেছিল, আমি কোন কাজটা করতে পারবো বাবু, পঙ্গু মানুষ। তা পারবি কেন? পারিস কেবল। জোয়ারদার একটা অশ্লীল মন্তব্য করে বলে উঠেছিল, চেষ্টা থাকলে হাত দুটো দিয়েই অনেক হয়। কেন, ঘরে বসে মাদুর বুনতে পারিস নে? খেজুর পাতার চাটাই? ওসব মালপত্র আমায় কে যোগান দেবে আজ্ঞে? কেন, তোর ওই সোহাগী বউই দেবে? বাঞ্ছা অবাক হয়েছিল। ও কোথা পাবে? আরে বাবা, বুদ্ধি থাকলে আবার পাবার অভাব? পরিবারটা তোর দেখছি নির্বুদ্ধির ঢেঁকি। যাগ্গে, সন্ধ্যের পর যাস একবার, দেখি কি করতে পারি। আমি যাব? আকাশ থেকে পড়েছিল বাঞ্ছা। জোয়ারদার বলেছিল, ও তাও তো বটে, তা ছেলেপুলে কাউকে পাঠিয়ে দিস রে বাপু। ছেলেপুলে? তাতেও হতাশায় মাথা নেড়েছিল বাঞ্ছা। আমার ছেলে দুটো তো একে মাটির সঙ্গে কথা কইছে, কি বা বয়স, তাও যে দুটো এখন এখানে নেই, তাদের পিসি নিয়ে গেছে নিজের কাছে। আরে মোলো! জোয়ারদার দাওয়া থেকে নামতে নামতে বলে, এ হতভাগা যে দেখি কেবল কথা কাটান করে। কেউ না থাকে তো পরিবারকেই পাঠিয়ে দিবি, পুরো না হোক কিছুটা টাকা দিয়ে দেব, আর মদনকে দিয়ে কিলো চারেক চাল আনিয়ে রাখব। তা এখন তো আধার পক্ষ চলছে, মেয়ে ছেলে একা পারবে তো যেতে? চাল? কিলো চারেক চাল? তাছাড়া টাকা? আরও একবার মাটির ধুলো চেটে বাঞ্ছা বলেছিল, পারবেনি মানে? ওর ঘাড় পারবে, ওর আবার আলো আধার। রাতের অন্ধকারে আনাজ কানাজ ঘুরে বেওয়ারিশ বাগানের কলাটা মূলোটা কুড়োতে যায় না? শেষ রাত্রিরে উঠে ডোবার ধারুটকে গুগলি হাতড়াতে যায় না? ঘোষের পুকুরে গামছা ছেঁকা দিয়ে তিতপুঁটি ধরে না? ওর পেরানে ভয়ভীত নাই বাবু। আপনি আগে চালটা মাপিয়ে রাখুন গে, আর টাকাটা। আচ্ছা আচ্ছা, জোয়ারদার রাস্তায় পা দিয়ে চেঁচিয়ে বলেছিল।
তবে বড্ড ভর সাঁঝে পাঠাস নে, আমার আবার তখন সন্ধে আহ্নিক আছে, সে সময় গিয়ে ফ্যাচ ফ্যাচ করলে রাগ চড়ে যেতে পারে। জোয়ারদার অদৃশ্য হতেই রান্নার চালা থেকে বেরিয়ে এসে বাঞ্ছার বউ কড়া গলায় ভেঙিয়ে বলে ওঠে, ওর ঘাড় পারবে, ওর পেরানে ভয় ভীত নাই। নেই সে কথা বলতে গেছি তোকে গলা ধরে, আমি যেতে টেতে পারবো নি, ওই মুখ পোড়া বাবুটার চাউনি ভালো না। কি বললি হারামজাদি? চেঁচিয়ে ওঠে বাঞ্ছা। পা না থাক, গলাটা ঠিক আছে তার, বরং পায়ের অভাব পোষাতে আরো জোরদার হয়েছে। কাজেই সেই জোরটা কাজে লাগায় বাঞ্ছা। অমন দেবতার মতন বাবুকে এই কথা বলছিস হারামজাদি? জিভ খসে যাবে না? মনিব হয়ে চাকরের বাড়ি বয়ে সে টাকা দেবার কথা বলে গেল, দেখেছিস এমন তোর 14 পুরুষে? যাব না। তোর বাবা যাবে, 14 পুরুষ যাবে। বউটা তবু এক বজ্ঞা ঘোড়ার মতো ঘাড় বাঁকায়, বলে, দিনমানে যাব, রাতটুক যাক না। কিন্তু সে কথা ধোপে টেকেনি। বাঞ্ছা প্রায় ঠেলে পাঠিয়ে দিয়েছিল তাকে, বলেছিল, মানুষের মন না মতি, রাত পোয়ালে যদি মন ঘুরে যায়, যদি না দেয়। কিন্তু গেল তো গেলই বউ, ফেরার নাম নেই। কাঠবেড়ালির মতন তো হাঁটে লক্ষ্মী ছাড়ি, যেতে আর আসতে কতটুকুনি বা সময় লাগবে? চালটা আর টাকাটা নিতেই বা কতক্ষণ? তার মানে এখনো জপ তপ করছে জোয়ারদার বাবু, বসে আছে মাগি হা পিত্তেশি হয়ে। কিন্তু ক্রমশই উচাটন হতে থাকে বাঞ্ছা। মনে হচ্ছে যেন অনন্তকাল একা পড়ে আছে সে। ছেলে দুটোকে যখন পিসি কদিনের জন্যে নিয়ে গেছিল, তখন বরং হাঁপ ছেড়ে বেঁচেছিল বাঞ্ছা। যাক, তবু 2-4 দিনের চাল বাঁচল। এখন মনে হচ্ছে ছেলে দুটো থাকলেও দুটো কথা কয়ে বাঁচতাম। ক্রমশই উত্তপ্ত হতে থাকে লোকটা। আর কিছু নয়, রাতের আঁধারে লোকের বাড়ির আনাচে কানাচে ঢুঁড়ে চুরি বিক্রি করছে। বললে আবার বলে কিনা, করব না তো তোর পেটের মধ্যে রাত দিন যে রাবণের চিলু জ্বলতেছে, তাকে কি দিয়ে নেবানো হবে শুনি? আঘুচিয়ে ঘরে বসে থেকে শুধু তো ওই পেটেরই বারবারান্ত দেখি, খালি খাই খাই, তোর জন্যেই চুরি চামারি। কিন্তু আজ আর ওসব কথা মানবে না বাঞ্ছা। আঁচল থেকে টাকা কটা কেড়ে নিয়ে দেবে ঢিপিয়ে। আক্কেল নেই হারামজাদি তোর? মানুষটাকে শুধু 2টো চাল ভাজা ঠেকিয়ে চলে গেছিস, মনে নেই? কথার যোগান দিয়ে চলছিল বাঞ্ছা মনে মনে। স্বপ্নেও ভাবেনি অর্ধেক রাত কাবার করে বাড়ি ফিরে সেই লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা বাঞ্ছাকেই ঢিপোতে বসবে। হ্যাঁ, তাই ঘটেছিল। ভাবতে ভাবতে আর রাখতে রাখতে বাঞ্ছার যখন একটু ঢুলুনি এসেছে, হঠাৎ ওই মেয়ে মানুষটা আগুন খাগির মূর্তিতে গজরাতে গজরাতে এসে 2 হাতে দমাদম কিল বসাতে শুরু করে দিয়েছিল, আর এক নাগারে বলে চলেছিল, তোর জন্যি, এই তোর জন্যি। নক্কি ছাড়া মরা, তুই কেন পাঠালি আমায়? কেন পাঠালি? তোর পোড়া পেটে আগুন ধরুক। না, এ খবর জানা নেই সবজান্তা বিধুমুখীর। সে জানে গভর্নমেন্টের ঘরের টাকা বাকি পড়ার অপরাধে নির্দোষী জোয়ারদার বাবুকে বাড়ি বয়ে গিয়ে গালমন্দ সাপসাপান্ত করে এসেছে বাঞ্ছার বউ। আবার খুন করবে বলে শাসাচ্ছে। কি সর্বনাশ! বলো কি গো? শিউরে ওঠে নন্দগড়াইয়ের বউ। গালে হাতটা ঠেকিয়েছে কি ঠেকায়নি, হঠাৎ
ভয়ানক একটা শোরগোল উঠল কোথায়, আর কোথাও নয়, রাস্তায়। আগুন খাগি মাগিটাকে চৌকিদার আর অন্য 5 জন মিলে ধরে বেঁধে হিঁচড়ে হিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে। তাই আকাশ ফাটিয়ে চেঁচাচ্ছে মাগি। অবশ্য যদি ওই হারিয়ার মেয়েটাকে ওই বিশেষণটা দেওয়া চলে, কিন্তু ওই খুনে মেয়ে মানুষটাকে থানায় ধরে নিয়ে যাবে না তো কি রাস্তায় ছেড়ে রেখে দেবে? পাগলা কুকুরকে কেউ পথে ছেড়ে রাখে? বিডিও অফিসের জোয়ারদার বাবু আর তার পিয়ন, দুটো মানুষকে যে হাসপাতালে নিয়ে যেতে হলো, সে কার জন্যে? টাকা বাকি আছে বলে তুই দুটো মানুষকে মাথা ফাটিয়ে দিবি? কিন্তু খলের তো ছলের অভাব নেই, তাই ওই শয়তান মেয়ে মানুষটা এত বড় দোষ করে নিজেই আকাশ ফাটিয়ে চিল্লাতে চিল্লাতে চলেছে। ও মা গো, এ পৃথিবীতে কি ধম্ম নেই গো? হতভাগা নক্কি ছাড়া উনন্মুখ মরা, টেকা দেব চাল দেব বলে ডেকে নেগে রাত ভোর আটকে রেখে ধম্ম খেলো, ইজ্জত খেলো, বুকে বাঁশ টলল, শেষে গলা ধাক্কিয়ে বার করে দিল। ও মা গো, পেটের বাচ্চাটা আমার আর নড়তেছে না গো। আমি কি করি গো? নির্বংশ হবি, রাক্ষস পাজি, নির্বংশ হবি। গগনভেদী শব্দটার মানে বোঝা যাচ্ছে। ওই রোগা পটকা শুঁটকি মেয়েটার গলা থেকে এমন সানানো শাঁখের মতো আওয়াজ বেরোচ্ছে কি করে, তাই আশ্চর্যি। লোক জড়ো হয়ে যাচ্ছে পথের ধারে ধারে। দুহাতে কান চাপা দেয় কট্টর বিধবা শুদ্ধাচারিণী বিধুমুখী। ছি 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 ছি, গলায় দড়ি, গলায় দড়ি, এইসব কুৎসিত কথা মুখ দিয়ে বার করছে ছড়ি। লজ্জা নেই, শরম নেই, হায়া নেই? ধম্ম গেল, ইজ্জত গেল, এই বলে বলে ঢাক পিটিয়ে পিটিয়ে আকাশ ফাটাচ্ছিস? বলি এতে তোর খুব ইজ্জত বাড়ছে? মেয়ে ছেলে বলে কথা, কিল খেয়ে কিল চুরি করে বসে থাক, তা নয় নিজের মুখে নিজে চুনকালি মাখাচ্ছে। সাধে বলছি গলায় দড়ি। ভিজে কাপড়ের উপর ভিজে গামছাখানা জড়িয়ে রাস্তার নোংরা জঞ্জাল এড়িয়ে এড়িয়ে ডিঙি মেরে মেরে বাড়ির দিকে এগোয় বিধুমুখী। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে এবং আশাপূর্ণা দেবীর এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।